রবীন্দ্রনাথে যেমন আমরা দেখি, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে। আর জীবনানন্দের আমি, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর মুখ খুঁজিতে যাই, পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বোঝা গেল? রবীন্দ্রনাথের আমি স্বতন্ত্র নয়, সর্বজনীন, সবার মধ্যে থেকে আমি। আর জীবনানন্দের আমি স্বতন্ত্র, একদম ব্যক্তি আমি। ব্যক্তির নিজস্বতা এখানে পর্যবসিত হয়েছে। 2 নম্বর পয়েন্ট, পরাবাস্তব চেতনা। শব্দটা তোমাদের কাছে খুব কঠিন। পরাবাস্তব চেতনা শব্দটার মধ্যে দুটো কথা আছে, পরা আর বাস্তব। পরা মানে কল্পনা, অর্থাৎ একই সঙ্গে কল্পনা ও বাস্তবতা মিলে যে অনির্বচনীয় পরিবেশ, যে অনির্বচনীয় সাহিত্য গুণ তৈরি হয়, তাই পরাবাস্তবতা। একদিকে ইমাজিনেশন, আরেকদিকে রিয়ালিজম। কল্পনা আর বাস্তবতার সংমিশ্রণকেই বলা হয় পরাবাস্তব চেতনা। জীবনানন্দ দাশের কবিতায় একদম পুরো অঙ্গ জুড়েই এই পরাবাস্তব চেতনাকে তোমরা সাকার হিসেবে দেখবে। কল্পনা আর বাস্তব মিলেমিশে এক অনির্বচনীয় কাব্য দোতনা তৈরি করেছে। 3, চিত্ররূপময়তা। প্রথম জীবনানন্দ দাশের কবিতা পড়ার পর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, জীবনানন্দের কবিতা চিত্ররূপময়। অর্থাৎ জীবনানন্দ দাশের কবিতা পড়লে তোমার সামনে যেন একটা কাহিনী, একটা গল্প চিত্রের মতো ফুটে উঠবে। তুমি যেন একটা সুন্দর দৃশ্যের পরিমণ্ডল তোমার চারদিকে অনুভব করবে। পাড়াগাঁর দুপহর ভালোবাসি এই কবিতাতেও চিত্ররূপময়তার অনাবিল পদচারণা আছে। 4, নিসর্গ চেতনা। প্রকৃতির স্বর্গরাজ্যে কবি প্রকৃতিকে প্রকৃতির চোখ দিয়ে দেখেছেন, প্রকৃতির মতো করে দেখেছেন। আর তার মর্মচক্ষুতে অনুভব করেছেন প্রকৃতির সাবলীল ভঙ্গিমাকে। মানুষ
প্রকৃতির দান, প্রকৃতির সন্তান, সেই প্রকৃতির কাছেই কবি তার কাব্যের পসরা সাজিয়েছেন। 5 বঙ্গ চেতনা। জীবনানন্দের কবিতায় এই বঙ্গ চেতনা ওতপ্রোতভাবে জড়িত। যে সময় জীবনানন্দের জন্ম, সেই সময় থেকে তিনি দেখেছেন একে একে কলকারখানার উদ্ভব, দিনের পর দিন, বছরের পর বছর একটা গ্রাম ধ্বংস হয়ে যাওয়া, বহির্বিশ্বের কথা, বহির্বিশ্বের চিত্র। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বাংলার প্রকৃতির মধ্যে চিরন্তন আনন্দ অনুভব করেছেন। আবহমান কাল ধরে বঙ্গ প্রকৃতি একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। তাই তিনি বাংলাকে ভালোবাসেন, বিশ্বকে নয়। ওই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের একটা কবিতা, যেখানে তিনি লিখছেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। বাংলার মুখ দেখেছেন, তাই তিনি পৃথিবীর রূপ তার কাব্যে খুঁজবেন না, কারণ তিনি এই বাংলার সন্তান। এই বাংলার ধানক্ষেত, এই বাংলার মাটির, সোঁদা মাটির গন্ধ তার স্মৃতি ও সত্তায় জড়িয়ে থাকে। তাই বঙ্গভূমির প্রতি অপার ভালোবাসা তিনি অনুভব করেছেন। বিশ্ব চেতনা আমি এক্ষুনি আলোচনা করেছি। বাংলার মুখ দেখেছেন, তাই তিনি বিশ্বের দরবারে পৌঁছতে চান না, বাংলাতেই তার নিবিড় যোগসূত্র স্থাপিত হয়েছে। 7 নম্বর পয়েন্ট, অন্ধকার চেতনা। এই যে এক্ষুনি কবিতাটা বললাম, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। এই যে অন্ধকার থেকে জেগে ওঠা, এই অন্ধকার থেকে জেগে ওঠার পর কবি দেখেন বাংলার রূপ। যে বাংলা কবির কাছে রূপসী, তাই অন্ধকার চেতনা কবির কাব্য বৈশিষ্ট্যের একটা অন্যতম পিলার, থাম। মৃত্যু চেতনা।
পৃথিবীর প্রতিটা বস্তু, প্রতিটা জীব, জড় এবং জীব, তার সৃষ্টি হয় এবং তার বিনাশও হয়। কবি তার কবিতার প্রতি ছত্রে ছত্রে এই মৃত্যু চেতনা আমাদের সামনে তুলে ধরবেন। এই মৃত্যু চেতনা কবি স্যার সিগমন্ড ফ্রয়েডের মনোবিকলন তত্ত্ব থেকে অনুপ্রাণিত হয়ে লেখা শুরু করলেন। স্যার সিগমন্ড ফ্রয়েড, কথাটা মনে রাখবে। এরপরে কবিতা পড়াতে গিয়ে আবার এই মানুষটির কথা বলবো। 9, পুরাণ চেতনা। ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার সংস্কৃতি জীবনানন্দের কাব্যে প্রধানতম বৈশিষ্ট্য। অতি প্রাচীন কাল থেকে পুরাণের যুগে বাংলার প্রকৃতি কেমন ছিল, বাংলা কেমন ছিল, আর আজকে অতি আধুনিক যুগে এসে বাংলা কেমন, এই দুটো বিষয়কে এক সূত্রে মেলাবার জন্যে তিনি পুরাণ চেতনাকে সঙ্গে নিলেন। একটা উদাহরণ বলি। এই কবিতায়, বাংলার মুখ আমি দেখিয়াছি কবিতায় একটা জায়গায় আছে, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে ছটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল, বট, তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। কবেকার মধুকর ডিঙা? সেই মধ্যযুগের মনসামঙ্গল কাব্যের চাঁদ সদাগর যে বাণিজ্য তরিতে করে বাণিজ্য যাত্রা করেছিলেন তার নাম মধুকর ডিঙা। পুত্র শোক ভোলার জন্যে চাঁদ সদাগর বাণিজ্য যাত্রা করেছিলেন। সেই সময় চাঁদ সদাগর অত্যন্ত দুঃখী এক মানুষ। তার চোখে জাম, বট, কাঁঠাল, হিজল, তমাল বাংলার প্রকৃতি ধরা পড়েছিল। তিনিও এই বাংলার প্রকৃতিকে ভালোবেসে, এই বাংলার প্রকৃতিকে দুচোখ ভরে দেখে যে দুঃখ ভোলার পথ পেয়েছিলেন, দুদণ্ড শান্তি পেয়েছিলেন, সেই শান্তি আজকের বাঙালিও পায়। বাংলার চেতনার তাই শেষ নেই, শেষ হয় না। তাই পুরাণকে কিভাবে তিনি সাহিত্যে ব্যবহার করলেন, ঠিক পুরাণের যুগের সমাজ সংস্কৃতির সঙ্গে আজকের দিনের সমাজ সংস্কৃতিকে মেলানোর জন্যে। 10, ইতিহাস চেতনা বা এবং সমাজ চেতনা। ইতিহাস মানেই সমাজ তার মধ্যে আছে। তার কাব্যে এই ইতিহাসের কথা, ইতিহাসের যুগের সমাজের কথা
প্রতিটা পংক্তিতে আমরা পাব। 11 মানবিক মূল্যবোধের চেতনা। বিশ্বজুড়ে দামামা নরসংহার, মৃত্যুর মিছিল, সবুজের ধ্বংস, কলকারখানার সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধের অধঃপতন কবি দেখেছিলেন। কবি বুঝেছিলেন সমগ্র পৃথিবী জুড়ে মানবিক মূল্যবোধ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ঠিক সেই জায়গায় তিনি যখন এই বাংলার সমাজের দিকে চোখ মেললেন, দেখলেন এখানে মায়ার বন্ধনে সমস্ত মানুষ পরম আদরে মানুষ হয়। মানুষ মানুষকে ভালোবাসে, কাছে টেনে নেয়। তাই এই যে কাছে টেনে নেওয়ার কাহিনী জীবনানন্দের কবিতার অন্যতম বৈশিষ্ট্য। 12 যুগ কাল সময় চেতনা। যে যুগে বাস করছি আমরা, সেই যুগ, সেই কাল, সেই সময়টাকে যদি কাব্য উপন্যাসে না ধরা যায়, তাহলে কিসের সাহিত্য, কিসের কাব্য, কিসের ইতিহাস, কিসের উপন্যাস? জীবনানন্দ দাশ এই জায়গাটা ভেবেছিলেন। তার সময়ের যুগ, তার সময়ের কাল, পুরো সময়টা তার কাব্যে, তার কবিতায় তিনি তুলে ধরেছেন। 13 তুচ্ছ চেতনা। ভীষণ একটা গুরুত্বপূর্ণ অংশ। যে বিষয়গুলোকে আমরা অবলীলাক্রমে মারিয়ে যাই, ভাবি না, সেই তুচ্ছ বিষয়গুলোই জীবনানন্দ দাশ বিস্তৃত প্রেক্ষাপটে আলোচনা করেন। জীবনানন্দ দাশ হেমন্তকালের কথা বলেছেন তার কবিতায়, তাই হেমন্তকালকে আমরা চিনি। কলমির ঘ্রাণ, সরপুঁটি মাছ, কে চেনে? কলমি শাক পুকুরে হয়ে থাকে, তাকে আমরা তুলে ফেলে দিই। কবি সেই কলমিকে, সেই কলমি গাছকে, তার ঘ্রাণকে নিজের সঙ্গে একাত্ম করেছেন। একদম তুচ্ছ বিষয়, যে বিষয়গুলো, যে জিনিসগুলো আমরা প্রতিদিন দেখি, মনেই করি না ঠিক আছে আছে, সেই তুচ্ছ বিষয়গুলো জীবনানন্দের কবিতায় স্থান পেল। আমরা বুঝতে শিখলাম জীবনানন্দ কত সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজটাকে দেখেন, প্রতিটা বিষয়কে দেখেন। এই কাব্য বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, তবেই তুমি জীবনানন্দ দাশকে চিনতে পারবে, বুঝতে পারবে। এই পর্যন্ত। এর পরের ক্লাসে আমরা কবিতার আলোচনার পাশাপাশি কবির কাব্য বৈশিষ্ট্য আলোচনা করব। ততক্ষণ টাটা।